কোকো ভাইয়ের সাথে আমার খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। আমার দেখা মতে উনি একজন ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন। ক্রিকেটের ডেভেলপমেন্টে যে জায়গাটা ছিল, আপনি খেয়াল আছে কিনা জানা, এইচপি, আমার কাছে মনে হয় যে ওনার একটা বিশাল একটা প্ল্যান ছিল, ফিউচার প্ল্যান। একজন ক্রিকেট লাভার ছিলেন এবং খুব ভালো অর্গানাইজার ছিলেন, সৎ অর্গানাইজার ছিলেন। দেখেন, অ্যাজ এ পার্সোনালি এটা আমি বলতে পারি, নট বোর্ড পরিচালক হিসেবে। আমি তো তখন বোর্ড পরিচালক ছিলাম না, আমি অ্যাজ এ পার্সন আমি খেলোয়াড় ছিলাম। এবং আমার জানা মতে কোকো ভাইয়ের সাথে আমার খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। এবং আমি তখন বেশ কয়েকবার ক্রিকেট বোর্ডে এবং বিশেষ করে গুলশানে অফিসে অনেক আলাপ করেছি। আমার দেখা মতে উনি একজন ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন এবং ক্রিকেট লাভার ছিলেন। এবং আমি যতদূর জানি উনি তার যে বাবা মার যে জায়গাটা, সেই জায়গার অবস্থান থেকে উনি কোনোদিনই খেলাধুলার জায়গাতে কোনো ধরনের অ্যাডভান্টেজ দেন নাই, বরঞ্চ উনি সবসময় কী করে প্রপার ইউটিলাইজেশন করা যায় এবং প্রপার যোগ্য মানুষদেরকে কোথায় নিয়ে আসা যায়। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্টে যে জায়গাটা ছিল, আপনি খেয়াল আছে কিনা জানা, এইচপি, আমার কাছে মনে হয় যে ওনার একটা বিশাল একটা প্ল্যান ছিল, ফিউচার প্ল্যান। এবং ওই সময় আমি জানা মতে তখন আমরা কেবল ন্যাশনাল টিমে খেলছি, পিছনে মুশফিক, তামিম বা যারা যারা ছিলেন, আমার কাছে মনে হয় দেখেন ওই সময়টা রিচার্ড ছিলেন আমাদের কোচ। সুপার চমৎকার কাজ হচ্ছিল। তো আমি যতটুকু মিশেছি, যতটুকু দেখেছি, ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন ক্রীড়াঙ্গনের জন্য, আমার কাছে মনে হয়। আমি মিস করেছি, এমনকি আমার মনে আছে যে অ্যাজ এ কী বলবো, যে আমি ওনার কবরও জিয়ারত করেছি। আমার অনেক সময় আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে খেলোয়াড় হিসেবে, যে আমরা বিভিন্ন সময় এই যাওয়া যাবে না, ওই যাওয়া যাবে না, বাট আমি তাকে সবসময় রেসপেক্ট করি, এখনও করি, বিকজ হচ্ছে যে উনি একজন ক্রিকেট লাভার ছিলেন এবং খুব ভালো অর্গানাইজার ছিলেন, সৎ অর্গানাইজার ছিলেন। আর এমনি তারেক রহমানকে বিপিএল কোনো একটা ম্যাচে দেখলে কেমন লাগবে? এইটা আমি আসলে বলতে পারবো না, বিকজ হচ্ছে আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট আছেন, আমার মনে হয় যে বিকজ অনেক কিছু ব্যাপার থাকে যেটা হয়তো আমরা খেলোয়াড় হিসেবে, আমি যতটুকু কোকো ভাইকে দেখেছি, আমি আমারটুকু বলেছি, বাদ বাকিটা আমার মনে হয় যে আমি গ্রাউন্ড রিলেটেড কথা বললে ভালো। প্রথমেই আমরা বিপিএল এর টপিক দিয়ে স্টার্ট করছি। জানেন যে শুক্রবার আমাদের বিপিএল এর উদ্বোধনী ম্যাচ। এখানে আমাদের সচিব মহোদয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উনি উপস্থিত থাকবেন। আর এছাড়া একটা সুসংবাদ হচ্ছে, আমাদের বিপিএল এর প্রথম এবং দ্বিতীয় ম্যাচ টিকিট কমপ্লিটলি সোল্ড আউট সিলেটে। আর এখানে আমরা অনলাইনে শুধু টিকিট বিক্রি করা হচ্ছে, এটা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে এর বাইরে আমাদের কোনো ফিজিক্যাল টিকিট সেল করছি না। আমরা 100% পেপারলেস টিকিটে চলে গিয়েছি, এর আগেই আমরা স্টার্ট করেছি। এটা হচ্ছে আমাদের বিপিএলের আপডেট। আর এর বাইরে আজকে আমাদের বোর্ড মিটিং আর বেশ কিছু আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লিগগুলো মোবিলাইজ করা। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। আর তাছাড়া আরও একটা আমাদের নতুন একটা থিম লঞ্চ করা হয়েছে, এটা আমাদের চেয়ারম্যান গ্রাউন্ডস কমিটি পাইলট ভাই উনি আরও বিস্তারিত আলোচনা করবেন। এটা হচ্ছে 100 উইকেটস ইন 2026। আমাদের যেই সমস্ত জায়গায় মাঠ আছে, উইকেট আছে, ওখানে উইকেটের সংখ্যা বাড়ানো, নতুন আরও উইকেট প্রস্তুত করা। ওখানে আরও এডিশনাল 2026 সালেই আমরা বোর্ড থেকে চাই আরও 100টি নতুন উইকেট তৈরি করতে, যাতে নাম্বার অফ ম্যাচেস বাড়তে পারে এবং অ্যাট দ্য সেম টাইম যাতে উইকেটের কোয়ালিটি যাতে ভালো থাকে, মেনটেন করা হয়। আপনারা আমাদের নারী ক্রিকেট দলের যে লিগগুলো আছে, ঢাকা বিভিন্ন নারীদের প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগ, ওখানে আমাদের দলগুলোদেরকে যে সাবসিডি দেওয়া হতো ওটা ইনক্রিজ করা হয়েছে এই কামিং সিজনে, 25-26 সিজনে। প্রিমিয়ারের দলকে দেওয়া হবে 6,75,000 টাকা, আর ফার্স্ট ডিভিশনের দলকে 4.5 লাখ টাকা। তো এটা ইন অ্যান অ্যাভারেজ বিটুইন 60 থেকে 80% ইনক্রিমেন্ট করা হয়েছে গতবারের থেকে। আমরা বেশ কিছু দেখেছেন যে বেশ কিছু পদের জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিসিবি সার্কুলার করেছে। আমরা নতুন স্টাফ রিক্রুটমেন্ট করছি, সিএফও, চিফ অফ হিউম্যান রিসোর্স, চিফ অফ প্রকিউরমেন্ট, চিফ অফ কমার্শিয়াল, চিফ অফ ডিজিটাল সহ আরও টপ লেভেল কিছু পজিশন আমরা রিক্রুট করছি। তো আমরা চাই যে এখানে যে প্রফেশনালিজম মেনটেন করে আমরা যাতে আরও ভালোভাবে আমাদের ব্র্যান্ডটাকে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আরেকটা নতুন ডিসিশন হচ্ছে, আমরা রাইজিং স্টার আন্ডার 23 ক্রিকেট টুর্নামেন্ট হবে। এটা হচ্ছে আপনার বিসিএল এর মতনই হবে, কিন্তু আন্ডার 23। আন্ডার 19 পরে কোনো এইজ
স্পেসিফিক কোনো টুর্নামেন্ট ছিল না, বাট এবার হচ্ছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। এটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে চট্টগ্রামের 2টো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো, ডাবল লিগ সিস্টেমে, আর ফাইনাল ঢাকায় হবে। প্রথম কথা হচ্ছে আমাদের একটা মিটিংয়ে হয়তো একটা ডিসিশনে উপনীত হতে তো অনেক সময় লাগে। আপনারা জানেন, আপনারা গণমাধ্যমের সাথে দীর্ঘদিন ধরে আছেন, যে একটা কিছু গেলেই কিন্তু বোর্ড একটা সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্যই আমাদের ডিসকাশন হবে, ডিবেট হবে, তারপরে ডিসিশন হবে। সেই জন্য অনেক সময় টাইম লাগতেই পারে। আর যখন ডিবেট এবং ডিসকাশন সবসময় হেলদি ডিসিশন মেকিংয়ের জন্য। আর আমরা যেখানে নিরাপত্তার জিনিসটা তো আপনারা জানেন, যেটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি সবসময়, ওখানে আইসিসির স্ট্যান্ডার্ডও ফলো করা হচ্ছে। ওখানে আইসিসির যে হেড অফ সিকিউরিটি যিনি আছেন, ওনার সাথেও সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং ওনার গাইডলাইন অনুযায়ী আমরা ওগুলো প্ল্যানগুলো করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহায়তা করছে এবং সবার সহযোগিতাই আমরা বিপিএলটা সামনে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। এগুলো আপনার কোনো যদি ক্রিকেটার যদি না আসে বা কোনো যদি ইন্ডিভিজুয়াল ক্রিকেটার না খেলে, কন্ট্রাক্টেড প্লেয়ার, ওইটা তো ওই টিমের সাথে ওই প্লেয়ারের কন্ট্রাক্ট। আর আপনারা জানেন যে ইন টার্মস অফ প্লেয়ার্স পেমেন্ট আমাদের যেই প্রিকশনগুলো নেওয়া হয়েছে আপনারা জানেন, সো ওইভাবেই তো বিসিবি তো অ্যাকর্ডিংলি প্রসিড করবে ইন কেস অফ ডিফল্ট যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আছে। তো এই ধরনের কথা আমাদেরকে আমরাও শুনেছি, ওই একই প্রেস কনফারেন্সে আমিও উপস্থিত ছিলাম এবং উনি বলেছেন যে এই ধরনের সারপ্রাইজ আসবে। সো ওয়েট ফর দ্য ফার্স্ট ডে। হয়তোবা যেহেতু হয়তোবা অবশ্যই হবে। এবং দেখুন, আপনারা আমাদের এই কমিটি আমরা কিন্তু ট্রাই করছি যে অবশ্যই এই গেমটাকে প্রোটেক্ট করার জন্য, এবং ইতিপূর্বে যেই সমস্ত ধরনের অ্যালিগেশন ছিল ওগুলো আমরা ওভারকাম করে কীভাবে বিপিএলটাকে ক্লিন করে সামনে এগিয়ে যেতে চাই, এই জন্য আমরা ট্রাই করছি। তো সবসময় এটা। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে 100 উইকেটসের প্ল্যানটা হচ্ছে, যেহেতু আমি গ্রাউন্ডসে আসছি, আমার মনে হয় যে কিছুটা এক্সপিরিয়েন্স আছে খেলাধুলা নিয়ে। তো আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটকে যদি ভালো জায়গায় যেতে চাই, ক্রিকেট যদি খেলার ব্যবস্থা হয়, মাঠটা খুব ইম্পর্টেন্ট। মাঠ ছাড়া আসলে ক্রিকেট আগানো খুব কঠিন। তো আপনারা জানেন যে অনেকগুলো মাঠ কিন্তু খুবই বেহাল অবস্থায় পড়ে আছে। ফতুল্লা ইনসাইড এবং আউটার যদি বলেন, সাথে পূর্বাঞ্চলে যে মাঠটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মাঠটা ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠটা কিন্তু কোনো ধরনের ডেভেলপ হয় নাই। তো এই সব মাঠগুলোকে মোটামুটি একটা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। কেন আপনার বুঝাই যে আমাদের অলরেডি প্ল্যান আছে, আমরা দেখেছি ছোটো ছোটো কিছু কাজ আছে যার জন্য হয়তো মাঠগুলোতে খেলা হচ্ছে না। আপনি যদি ফতুল্লার আউটারে যদি দেখবেন যে ওখানে সমস্ত কিছু ফেলা আছে, হয়তো 20% কাজ আছে যার জন্য হয়তো খেলাই হচ্ছে না, পড়ে আছে। ওটাকে যদি ডেভেলপ করা যায়, ওখানে অলমোস্ট 9টার মতো উইকেট হবে। এবং পূর্বাঞ্চলে আমরা অলরেডি কাজটা শুরু করেছি, ইনিশিয়ালি কাজ। আজকে মোটামুটি অনেক কিছু কথাবার্তা বলে আগাইছি আমরা। তো আশা করছি এখানেও 10টা 20টা উইকেট হবে। এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আপনি সবাই আমার মানে আমার সাথে একমত হবেন, আমাদের বিভাগীয় যে ভেন্যুগুলো আছে, আপনি যদি দেখেন বগুড়া বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, এটা 20 বছর আগে কিন্তু 5টা করে উইকেট আছে সেন্টারে, এবং সাইডে দুটো 4টা উইকেট আছে। এই মাঠগুলোতে যখন এজ লেভেলে খেলা হয় এবং বিসিএল ফার্স্ট ক্লাস যখন খেলা হয়, তো একই ওই 5টা উইকেটে যখন খেলা আলটিমেটলি একটা সময় যে আর গ্রাস থাকে না। তো ওই সেন্টার উইকেটগুলোতে যদি আমরা দুইটা সাইডে 4টা আরও করে বাড়াই, এবং সাইড উইকেটে দেখা গেলো যে সামনে ড্রেসিং রুমের সামনে দুইটা যে 4টা উইকেট আছে, অপোজিট সাইডেও যদি দুটো 4টা উইকেট বানাই, তো এইরকমভাবে। এবং এমন আরেকটা হচ্ছে যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভেন্যুকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এজ গ্রুপের খেলা এবং সাথে মেন মানে সামনে ভবিষ্যতে যে খেলাগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেই খেলাগুলোকে আমরা সুন্দর উইকেট দিতে পারি। সাধারণত আরেকটা ভেন্যু আমি বলবো যে খুবই পরিত্যক্ত অবস্থায় আছে। এটা অলরেডি কিছুটা সময়ের ব্যাপার আছে, এনএসসির একটা জটিলতা আছে, যে কাজটা হয়তো এখনও মাঠটা আমাদেরকে বোঝাই দেয় নাই। বরিশাল মাঠ আপনারা জানেন, আমি নিজেই দেখে আসছি কিছুদিন আগে, হয়তো 20-25 দিন বা 1 মাস আগে। চমৎকার ফ্যান্টাস্টিক গ্যালারি, মাঠ খুব সুন্দর। মানে আউটফিল্ডে যে কাজটা হচ্ছে ওখানে, যে ড্রেনেজ সিস্টেম বা যে কাজ হচ্ছে, তার 60% কাজ হয়ে গেছে। জাস্ট 40% কাজ মানে না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। তো এই কাজটাকে যদি ওখানে করা যায়, ওখানে সেন্টারে 5টা, ওখানেও যদি 9টা উইকেট। এবং বরিশালের আমার কাছে মনে হয় যদি কোনো কারণে যদি আমরা ভবিষ্যতে ওখানে যদি বিপিএল খেলা অ্যারেঞ্জ করতে চাই, তো যদি 6টা টিম বা 8টা টিম ওখানে যদি যায়, তো শুধু সেন্টার উইকেট আমরা সেন্টারে যদি ফ্যাসিলিটি ডেভেলপ করলে তো হবে না। বাইরে ইনডোর আছে, ইনডোরের কিছু কাজ আছে, এবং আমার মনে হয় যে কিছু পকেট জায়গা আছে। আমরা যেটা দেখে এসেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি বলবো যে ওইখানে 8টা এবং 15টা উইকেট বানানো সম্ভব। এবং আউটারে একটা মাঠ আছে, সেই মাঠে 5টা উইকেট বানানো সম্ভব। তো এই প্রকল্পগুলো হাতে নিয়েছি, দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি, সবাই মিলে একসাথে কাজ করি। দিন শেষে আমাদের অ্যাট দ্য এন্ড আমার মনে হয় ক্রিকেট ফ্যাসিলিটিসগুলো, গ্রাউন্ড ফ্যাসিলিটিসগুলো খুবই ইম্পর্টেন্ট ভালো খেলার জন্য, এবং ওই প্রত্যেকটা বিভাগে আমরা এরকম করতে যাচ্ছি।
আরও বেশ কিছু জিনিস আমার মনে হয় যে হয়েছে। 100 উইকেটস তো আছেই, সাথে আমরা বেশ কিছু ইকুইপমেন্টের ব্যাপারে আলাপ আলোচনা করেছি। এই ইকুইপমেন্টগুলো খুবই দরকার আমার কাছে মনে হয়। কাইন্ড অফ একটা হাবের মতো বানাচ্ছি আমরা। আমাদের যে হেডকোয়ার্টারগুলো আছে, বাংলাদেশের যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো আছে, সাথে আপনি যদি দেখেন যদি খুলনা বলেন, আপনি যদি বরিশাল, রাজশাহী, বগুড়া, সিলেট, প্রত্যেকটাকে আমরা একটা হাবের মতো বানাতে চাচ্ছি। হাব লাইক আমরা আমাদের ওখানে প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট থাকবে, রোলার থাকবে অনেক অ্যাভেলেবল, গ্রাস কাটিং মেশিন থাকবে। তা আমরা হয়তো দেখা গেলো যে ঠিকমতো মাটি ঠিকমতো দিতে পারছি না সময় মতো। তা আমি যতটুকু বুঝেছি, আমরা ক্রিকেট বোর্ড আসার পর দেখছি কিছু ওই রকম পরিমাণই নাই, যেটা খুব রিকোয়ারমেন্ট গোটা দেশের জন্য। তো সেইটারই আমরা চেষ্টা করছি কি করে ওইখান থেকে আমরা প্রত্যেকটা জেলা শহরগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য মানে গ্রাউন্ড ফ্যাসিলিটিসগুলো কীভাবে দেওয়া যায়, সেই কাজগুলো করছি। তো এই জন্য আমরা এটা স্লোগানটা দিয়েছি 100 উইকেটস ইন 2006। আমার কাছে মনে হয় যে 26। তো আমার কাছে মনে হয় যে নট হার্ডওয়ার্ক, আমার কাছে মনে হয় যে সম্ভব, অসম্ভব কিছু না। ইনশাল্লাহ পরিকল্পনা নিয়েছি এবং করার ইচ্ছা আছে। আশা করছি খুব শীঘ্রই এগুলো ইমপ্লিমেন্টেশন যাবো। না, মাঠ কেনার ব্যাপারে আমাদের আজকে মিটিংয়ে আলাপ আলোচনা হয় নাই, বাট যে মাঠগুলো আছে সেই মাঠগুলোকে চালু করা এবং প্রচুর পরিমাণ আমরা এই দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে আমার যেহেতু খেলোয়াড় মানুষ, আমার প্রচুর পরিমাণ ধরেন একটা ভালো প্লেয়ার থাকে খেলোয়াড়দের, যে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা কাউন্সিলর আছেন বা বিভিন্ন যারা খেলাপ্রেমী মানুষ আছেন, বিভিন্ন জায়গায় লিগ করতে পারছে না বিকজ অফ উইকেট, গ্রাস কাটিং মেশিন নাই, রোলার নাই। এই যে প্রবলেম আসছে, এই প্রবলেমটা আমার কাছে মনে হয় যে ডিরেক্ট হয়তো এখানে আসছে সেন্ট্রালি। আমি মনে করি যে ওই হাবগুলোতে হওয়া উচিত। ধরুন সাপোজ বরিশালের জেলার একটা প্রবলেম, তো বরিশালে যদি কোনো জেলার প্রবলেম হয়, আমার কাছে বরিশালের ডিভিশনে ওইখান থেকে সলিউশনটা হয়ে যাওয়া উচিত। তো এইভাবে যদি আমরা হাবগুলোকে যদি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় সেন্ট্রালি এত দরকার। আমাদের দায়িত্ব হচ্ছে যে সেন্ট্রালি কী করে হাবগুলোকে হেল্প করা, হাবের দায়িত্ব হবে কী করে জেলাগুলোকে হেল্প করা। এবং এমনকি আমরা এটা প্ল্যান করেছি, যেটা আমরা সবাই মিলে প্রস্তাবনা করেছি এবং সবাই রাজি হয়েছে। আমরা প্রত্যেকটা জেলা এবং উপজেলা এবং ইউনিভার্সিটি, স্কুল, যারা যারা খেলাধুলার ব্যাপারে আগ্রহী, আমরা চেষ্টা করব আমাদের লোক দিয়ে অপারেশন কাজটা করে দেওয়া। আপনি যদি দেখেন, আমি একটা জেলাতে একটা ঘাস কাটা মেশিন পাঠালাম। এই মেশিনটা আপনার প্র্যাকটিক্যালি বলে দেখেন, যে কোনো জায়গায় যদি পাঠায় একটা ঘাস কাটা মেশিন, গ্রাস কাটিং মেশিন, এই সেপ্টেম্বরের এন্ড সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই একটা মাস হয়তো বা 10টা দিন হয়তো ঘাস কাটবে, তারপরে 12-11টা মাস পরে থাকে এই গ্রাস কাটিং মেশিনটা। এটার প্রপার ইউটিলাইজেশনটা কি ইম্পর্টেন্ট, বিকজ দিন শেষে কিন্তু ওই জেলার অন্যান্য যে জায়গাগুলো আছে তারাও কিন্তু প্লেয়ার প্রডিউস করে। তো আমরা চাইবো যে কী করে এটা সুন্দরভাবে ইউটিলাইজ হয় এবং ওটা যেন আবার রক্ষণাবেক্ষণ হয়। আবার রোলারগুলো অনেক সময় দেখবেন যে অনেক জেলাতেও আছে, আমি নিজেই ভুক্তভোগী। আমার কাছে মনে হয় যে যখন অনেক জেলায় দেখবেন যে রোলার আছে, না এটা আমাদের রোলার দেওয়া যাবে না, এটা নিয়ম নাই। তো দিন শেষে একটা লোহার জিনিস, সেই লোহার জিনিসটাকে আমি যদি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, পাশে হয়তো 2টা একাডেমি আছে বা 3টা একাডেমি আছে, ওইখানে আমি যদি রোল করে যদি আপনি যদি দেখেন যে অনেক অনেক হাজার কয়েকশো একাডেমি আছে বাংলাদেশে, যারা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধাই পায় না। তো আমরা যদি প্রত্যেকটা জায়গাকে যদি এনকারেজ করতে পারি খেলোয়াড় ডেভেলপমেন্টের জন্য, অ্যাট দ্য এন্ড আমরা তো প্লেয়ার পাবো এখান থেকে, নট এনি কমার্শিয়াল জায়গা দেবো না। সব কমার্শিয়াল জায়গা বলতে বোঝাচ্ছি যে হয়তো কোনো পার্ক না বা অন্য কিছু না, শুধুমাত্র খেলা পারপাস, ক্রিকেট খেলা পারপাস যেখানে দরকার হবে সেই সব জায়গাতে এটা চেষ্টা করবো এবং সুন্দরভাবে ইউটিলাইজ করার।